আফা, রোজ রাতে আমি জামা কাপড় পইরাই শুই, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি দেখি শৈলে একটা সুতা কাপড়ও নাই। রোজ রাতে কেটা জানি ঘুমের মধ্যে আমার শৈলের কাপড় খুলে ফেলে। কথাটা শুনে আফরোজা বেগম বড় বড় চোখ করে নাইলার মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি হতবম্ব। নাইলা তাদের বাড়ির কাজের মেয়ে। গত 2 মাস হলো তাদের সাথে থাকে নাইলা। এর আগেও একবার নাইলা 3-4 দিন ধরে আফরোজা বেগমের পেছনে পেছনে ঘুরেছে একটা কথা বলবে বলে। আফরোজা বেগম যখনই জানতে চান কি বলবি, নাইলা কিছুক্ষণ আমতামতা করে কিছু না বলেই চলে যায়। একবার মহা বিরক্ত হয়ে আফরোজা বেগম বললেন, কি বলতে চাস সোজা সাপটা বল। এইবারে যদি বলতে না পারিস তাহলে আমার কাছে আর কখনোই কিছু বলতে আসবি না। নাইলা আমতা আমতা করেই বলল, আফা, আমার একটা মোবাইল লাগবো, গ্রামে কথা বলা লাগে। ফাহাদ ভাইরে কল দিতে কইলেই খ্যাচ খ্যাচ করে। এই সামান্য একটা কথা বলতে এত ভনিতা করায় বেশ বিরক্ত হয়েছিলেন আফরোজা বেগম। অবশ্য পরে তাকে কথা বলার জন্য একটা মোবাইল কিনে দেওয়া হয়। এইবারও 3-4 দিন ধরে একটা কথা বলার জন্য আফরোজা বেগমের পেছনে পেছনে ঘুরছিল নাইলা। কিন্তু প্রতিবারই কিছুক্ষণ আমতা আমতা করে কোনো কিছু না বলেই চলে যায় সে। আফরোজা বেগম ভাবলেন এইবারও আগের বারের মতোই তুচ্ছ কোনো বিষয় নিয়ে কথা বলতে নাইলা তার পিছু পিছু ঘুরছে। কিন্তু নাইলার কাছ থেকে এই ধরনের একটা কথা শোনার জন্য তিনি মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। নাইলা গত 2 মাস ধরে এই বাড়িটাতে কাজ করছে, রাতে এখানেই থাকছে। এর মধ্যে তার কোনো খারাপ আচরণ আফরোজা বেগমের চোখে পড়েনি। মেয়েটা একটু বোকা, তবে সহজ সরল। তার এক বিশ্বস্ত বান্ধবী আশ্বস্ততায় মেয়েটাকে গ্রাম থেকে আনা হয়। এই বাড়িতে সবার আগে ঘুম থেকে ওঠে নাইলাই। সে আর কি বলছে, সে যখন ঘুম থেকে ওঠে তখন তার গায়ে জামা কাপড় থাকে না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে সে মিথ্যে কথা বলছে, বা এই ধরনের একটা মিথ্যে কথা মেয়েটা বলবেই বা কেন। কথাটা শুনে আফরোজা বেগম এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলেন যে কখন তার হাত থেকে পানির গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে পানি চারদিকে ছড়িয়ে পড়েছে তা তিনি খেয়ালই করেননি। নাইলা দ্রুত একটা বেলচা, ঝাড়ু আর টেনা এনে মেঝেটা পরিষ্কার করে ঘর থেকে বেরিয়ে গেল। এর কিছুই আফরোজা বেগমের চোখে পড়ল না। নাইলা যে জায়গাটিতে দাঁড়িয়ে কথাটা বলেছিল তিনি এখনও সেই দিকে হতভম্ব, বিহবল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কিন্তু নাইলা চলে গেছে কখন? কেউ এই ঘরে এই মুহূর্তে প্রবেশ করলে ভাববে আফরোজা বেগম কোনো অদৃশ্য মানুষের দিকে চেয়ে রয়েছেন, যেই মানুষটাকে তিনি ছাড়া আর কেউ দেখতে পান না। আফরোজা বেগমের মাথায় এখন অনেক প্রশ্ন। ঘটনাটা যদি সত্য হয় তাহলে তার পরিবারে একটা বড় বিপদ আসতে চলেছে। এই বাড়িতে কি এমন আছে যার চরিত্রের অধঃপতন ঘটছে? এই কথাটা যদি লোক জানাজানি হয় তাহলে তাদের মান সম্মান বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই বাড়িতে পুরুষ আছে 2জন, আফরোজা বেগমের সামনে আব্দুল রাজ্জাক আর তাদের একমাত্র পুত্র ফাহাদ। রাজ্জাকের বয়স প্রায় 45। সে মোটেও অতিরিক্ত কামক স্বভাবের পুরুষ নয়, যে মাত্র 18 বছর বয়সের একটা কাজের মেয়ের ওপর এইভাবে খারাপ নজর দিয়ে খারাপ কাজ করতে পারে। তাছাড়া আফরোজা বেগমের বয়স 36 হলেও তার যৌবন এখন ফুরিয়ে যায়নি। আর আছে ফাহাদ। ওর বয়স 16 পেরিয়ে 17তে পড়েছে। এই বছরই কলেজে ভর্তি হয়েছে। সে অন্য সব ছেলেদের মতো না, বেশ শান্ত, নম্র আর সৎ প্রকৃতির। সে এই ধরনের কোনো কাজ করতে পারে তা আফরোজা বেগমের ধারণার বাইরে। অবশ্য তার নতুন কলেজ বন্ধুদের সম্পর্কে তেমন কিছুই জানেন না তিনি। ছেলেদের এই বয়সটা বড়ই ভয়ঙ্কর। নানান অধপতন ঘটতে পারে এই বয়সে খারাপ সঙ্গে। অনেকেই এই বয়সে প্রচণ্ড কামুক হয়ে ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধকে স্বাভাবিক যৌনকাঙ্ক্ষা ভাবে। ফাহাদ কি কলেজে খারাপ সঙ্গে পড়েছে? ভাবনার দুনিয়া থেকে বেরিয়ে আসেন আফরোজা বেগম। লক্ষ্য করলেন ঘরে কেউ নেই। তিনি এতক্ষণ নিজের স্বামী আর ছেলেকে নিয়ে এসব কি ভাবছিলেন, এটা ভেবে তিনি বেশ লজ্জা পেয়ে গেলেন। হয়তো একদিন ঘুমের ঘোরে কাপড় খুলে গিয়েছিল নাইলার। আর যে কোনো কথাকেই বাড়িয়ে বলার অভ্যাস নাইলার। তাই হয়তো এসব বাজে বাজে কথা বলেছে তাকে। শুধু শুধু মেয়েটার কথা গুরুত্বের সঙ্গে দিয়ে এতক্ষণ বিভ্রান্ত হচ্ছিলেন তিনি। আফরোজা বেগম দ্রুত বিছানা থেকে নেমে নাইলার কাছে গেলেন। নাইলা বাথরুমে জামা কাপড় ধুচ্ছিল। তিনি গিয়ে ধমকের সুরে বললেন, দেখ নাইলা, তুই আমার কাছে এই ধরনের আজগুবি কথাবার্তা আর কোনোদিন বলবি না। আরেকবার এই ধরনের কথা শুনলে তোকে সোজা তোর গ্রামের বাড়িতে দিয়ে আসবো। নাইলা কথাটা শুনে মাথা তুলে কয়েক মুহূর্ত স্বাভাবিকভাবে আফরোজা বেগমের মুখের দিকে চেয়ে রইল। পরক্ষণে আবার কাপড় ধোয়ে ব্যস্ত হয়ে পড়ল। আফরোজা বেগম আবার তার ঘরে ফিরে এলেন। প্রথমে নাইলার বলা কথাটা তিনি যতটা গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন এখন ততটাই তুচ্ছ বলে মনে হচ্ছে। সকালবেলা হাতে নেওয়া একটা অর্ধসমাপ্ত বই পড়া শুরু করলেন। ফাহাদ আর তার স্বামী বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না। বাড়ির কাজ সব নাইলাই করে।
তাই নিঃসঙ্গতা দূর করতে থ্রিলার উপন্যাস পড়ার একটা অভ্যাস করেছেন তিনি। ভালোভাবেই কেটে যায় তার সময়। দুপুর হতে ফাহাদ কলেজ থেকে বাড়িতে ফিরে আসে। রোজকার মতো রাতে রাজ্জাক সাহেবও বাড়িতে ফিরলেন। আফরোজা বেগমের দিন বাকি 8 থেকে 10টা দিনের মতোই কাটল। রাত 11টা বাজতেই ঘুমিয়ে পড়লেন। তার অভ্যেস মতো প্রতি রাতেই ঘুম থেকে 3-4 বার বাথরুমে যেতে জাগতে হয় তাকে। কিন্তু কিছুদিন যাবৎ এক ঘুমে রাত পার করে দিয়ে সকালে উঠছেন তিনি। আজ ব্যতিক্রম হলো। শেষ রাতে তার ঘুম ভেঙে গেল। বাথরুমে যাওয়ার জন্য তিনি বিছানা থেকে নামলেন। রাজ্জাক সাহেব ঘুমাচ্ছেন বিছানায়। বাথরুমে যাবেন এমন সময় নাইলার কথা মনে পড়ল আফরোজা বেগমের। নাইলা কি অদ্ভুত কথাটা না বলেছিল সকালবেলায়? আদৌ কি কথাটা সত্য হওয়ার সম্ভাবনা আছে? ঘড়িতে এখন 4টা 15 বাজে। এখনও ফজরের আজান দেয়নি। তিনি কি যেন ভেবে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। সেখানে নাইলা ঘুমায়। রান্নাঘর পুরোপুরি অন্ধকার। আলোর সুইচটা রান্নাঘরের বাহিরে। তিনি আলো জ্বালিয়ে রান্নাঘরে উকি দিতেই পুরো স্তম্ভিত হয়ে গেলেন। নাইলা সম্পূর্ণ নগ্ন হয়ে মেঝেতে রয়েছে। ঘটনার আকস্মিকতায় আফরোজা বেগম দ্রুত আবার আলো নিভিয়ে দিলেন। তিনি ভুল দেখলেন কিনা এটা নিশ্চিত হতে আবার আলো জ্বেলে রান্নাঘরে উকি দিলেন। না, তিনি ভুল দেখেননি। নাইলার সালোয়ার কামিজ ওনা তার মাথার কাছে গোলটি করে রাখা। কেউ যে এই কাজটা করেছে তা ভালো মতোই বোঝা যাচ্ছে। কেউ যাতে শুনতে না পায় সেইভাবে আফরোজা বেগম ধীরে ধীরে নাইলার কাছে গিয়ে তাকে ডাকতে লাগলেন। নাইলার কোনো সাড়া পাওয়া গেল না। এবার ঘুম ভাঙাতে কাঁধ ধরে জোরে কয়েকটা ঝাঁকা দিলেন তিনি। অবাক কাণ্ড, তাও নাইলার ঘুম ভাঙল না। নাইলার ঘুম তো কখনো এত গাঢ় ছিল না। আর কোনো উপায় না দেখে একটা কাঁথা দিয়ে নাইলার শরীর ঢেকে রান্নাঘর থেকে বেরিয়ে আলো নিভিয়ে দিলেন তিনি। ফাহাদ দরজা খোলা রেখে রাতে ঘুমায়। ফাহাদের ঘরেই দেখলেন সেও বেঘরে ঘুমাচ্ছে। বাড়িতে তো আর কেউ নেই। তাহলে কাজটা করলো কে? কে মেয়েটার জামা কাপড় এইভাবে খুলে ফেলেছে? ফাহাদ এবং রাজ্জাক তো ঘুমাচ্ছে। আচ্ছা, তারা দুজনেই কি আসলে ঘুমাচ্ছে, নাকি তাদের কেউ একজন ঘুমের অভিনয় করছে? না, এটা নিয়ে কিছুই ভাবতে পারছেন না তিনি এই মুহূর্তে। আবার ঘরে গিয়ে রাজ্জাক সাহেবের পাশে চুপচাপ শুয়ে পড়লেন তিনি। বাকি রাত আর ঘুম হলো না তার। সকালবেলা খাবার শেষে রাজ্জাক এবং ফাহাদ তাদের গন্তব্যে চলে গেল। বাড়িতে রইলেন আফরোজা বেগম এবং নাইলা। আজ আর বই পড়াতে মন বসছে না তার। কয়েকবার নাইলাকে রাতের প্রসঙ্গে কিছু বলতে গিয়ে বলতে পারলেন না তিনি। ব্যাপারটাকে তিনি যতটা সাধারণভাবে নিয়েছিলেন, ব্যাপারটা আসলে তত সাধারণ না। শীঘ্রই কে এই কাজটা করছে এটা ধরতে না পেলে বড় একটা অঘটন ঘটে যাবে সংসারে। তিনি সিদ্ধান্ত নিলেন আজ রাতে না ঘুমিয়ে ঘুমের অভিনয় করে নাইলাকে পাহারা দিবেন তিনি। রাত জাগবেন বলে দিনে একটু ঘুমিয়ে নিতে চাইলেন, কিন্তু ঘুম আসলো না কিছুতেই। রাত 11টা হতেই সবাই ঘুমিয়ে পড়ল। আফরোজা বেগম শুধু ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে রইলেন। বেশ কয়েক ঘন্টা তিনি নির্ঘুমে কাটিয়ে দিলেন এইভাবে। হঠাৎ তার চোখ লেগে এলো। যখন ঘুম ভাঙল আটকে উঠলেন তিনি। ঘড়িতে দেখলেন রাত 4টার কিছু বেশি। রাজ্জাক ঘুমাচ্ছে। অনেকটা সময় চলে গিয়েছে। কিন্তু দ্রুত উঠে রান্নাঘরে গেলেন। সেই একই দৃশ্য। নাইলার গায়ে জামা কাপড় নেই। তিনি কিছুই বুঝতে পারছেন না। ঘুমের সুযোগে রাজ্জাক এসেছিল নাকি ফাহাদ? নাইলাকে বেশ ভালো করে ডাকলেন আজও, কিন্তু উঠল না সে। যেন অজ্ঞান হয়ে আছে। এটা আরো বেশি আশ্চর্যের। থ্রিলার উপন্যাস পড়তে পড়তে একটা জিনিস বুঝেছেন আফরোজা বেগম। যে কোনো বড় রহস্য সমাধান করতে ছোট ছোট ক্লু ধরে এগোতে হয়। আফরোজা বেগমের চোখ গেল ঘুমন্ত নাইলার মাথার কাছে একটা কাচের জগে। এই জগটা থেকে নাইলা পানি খায়। হতে পারে এই জগটাতে কেউ ঘুমের ওষুধ মিশিয়ে দেয় রোজ, যার ফলে রাতে নাইলা আর জাগে না। এই সুযোগে ধস্তাধস্তি ছাড়া কেউ তার সাথে খারাপ কিছু করতে চায়। ছি ছি, এসব কি ভাবছেন তিনি? না, এমনটাও হতে পারে। না হলে এত ডাকার পর নাইলা উঠবে না কেন? নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে আফরোজা বেগমের মাথায়। অবশেষে একটা বোতল এনে জগ থেকে কিছু পানি ঢেলে নিলেন তাতে। তারপর নাইলার গায়ে কাঁথা মুড়িয়ে আবার নিজের ঘরে চলে এলেন। পরের দিন সকাল 9টা। ফাহাদ কলেজে এবং রাজ্জাক সাহেব অফিসে চলে গিয়েছেন। নাইলাকে একা বাড়িতে রেখেই আফরোজা বেগম গেলেন তার এক পরিচিত বান্ধবীর ল্যাবে। বান্ধবীর নাম ফারহানা। তিনি ফরেনসিক ডাক্তার। তার কাছে সেই পানির বোতলটা দিয়ে তিনি পরীক্ষা করতে বললেন এর ভেতরে ঘুমের ওষুধ মেশানো আছে কিনা। ফারহানা কৌতূহলী হয়ে জানতে চাইল এই পানি সে পেল কোথায়, আর পরীক্ষায় বা করতে চাচ্ছে কেন। আফরোজা বেগম মিথ্যা কথা বললেন। তিনি বললেন তার এক বান্ধবী এটা পরীক্ষা করতে দিয়েছেন। সে তার নাম গোপন রাখতে চায়। ফারহানার তাকে ঘাটালেন না। বললেন বোতলটা রেখে যেতে। পরে পরীক্ষা করে তাকে কল করে বিষয় সম্পর্কে জানাবেন। আফরোজা বেগম বাড়ি চলে এলেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। ফারহানাকে তিনি কয়েকবার কল দিলেন, কিন্তু সে ধরল না।
তিনি এবার কিছুটা স্বাভাবিকভাবে ঘটনাটার ব্যাপারে চিন্তা করছেন। তিনি কি শুধু শুধু তার আপন ছেলে আর স্বামীকে সন্দেহ করছেন? ফাহাদ বা রাজ্জাক কেউ যদি এটা জানতে পারে, তাহলে তাদের কাছে তিনি কতটা ছোট হয়ে যাবেন? এটা তো হতে পারে যে নাইলার কোনো বড় সমস্যা রয়েছে, তাদের না। নায়লা বেশ রূপবতী না হলেও তার চেহারা তেমন খারাপ না। হতে পারে কোনো খারাপ জিন তার উপর আসর করেছে। সেই ঘুমন্ত অবস্থায় নায়লার সঙ্গে খারাপ কিছু করতে চায়, বা নায়লার কোনো মানসিক রোগ রয়েছে, যাতে সে নিজে নিজে রাতে তার জামা কাপড় খুলে ফেলে অথচ তার মনেই থাকে না। আসলেই তো এমন কিছু তো হতে পারে। এটা এতক্ষণ তার মাথায় আসেনি কেন? তিনি শুধু শুধু ফাহাদ আর রাজ্জাককে সন্দেহ করছেন। আফরোজা বেগম এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিলেন। এমন সময় হঠাৎ তার মোবাইলে ফারহানার নাম্বার থেকে একটা কল এলো। আফরোজা বেগম দ্রুত কল ধরলেন। ফারহানা যা বলল তা শুনে আফরোজা বেগম পুরো স্তম্ভিত হয়ে গেলেন। তার সন্দেহই ঠিক। নাইলার জগের পানিতে ঘুমের ওষুধ মেশানো থাকে প্রতি রাতে, কারণ ওই পানি পরীক্ষা করে ঘুমের ওষুধের অস্তিত্ব পাওয়া গেছে, যা খেলে কয়েক ঘন্টা মরার মতো পড়ে থাকবে যে কোনো মানুষ। কিন্তু এই জঘন্য কাজটা কে করে, এটাই বুঝতে পারছেন না তিনি। নিজের আপনজনদের যে এভাবে সন্দেহ করতে হবে এটা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। তবে আজ রাতে যে করে হোক আসল অপরাধীকে তিনি ধরবেনই। কিন্তু কে সে? বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। ফারহানাকে তিনি কয়েকবার কল দিলেন, কিন্তু সে ধরল না। তিনি এবার কিছুটা স্বাভাবিকভাবে ঘটনার ব্যাপারে চিন্তা করছেন। তিনি কি শুধু শুধু তার আপন ছেলে আর স্বামীকে সন্দেহ করছেন? ফাহাদ বা রাজ্জাক কেউ যদি এটা জানতে পারে, তাহলে তাদের কাছে তিনি কতটা ছোট হয়ে যাবেন? এটা তো হতে পারে যে নাইলারই কোনো বড় সমস্যা রয়েছে, তাদের না। নাইলা বেশ রূপবতী না হলেও তার চেহারা তেমন খারাপ না। হতে পারে কোনো খারাপ জিন তার উপর আসর করেছে। সে ঘুমন্ত অবস্থায় নাইলার সঙ্গে কিছু খারাপ করতে চায়, বা নাইলার কোনো মানসিক রোগ রয়েছে, যাতে সে নিজে নিজে রাতে তার জামা কাপড় খুলে ফেলে অথচ তার মনে থাকে না। আসলে তো এমন কিছু তো হতে পারে। এটা এতক্ষণ তার মাথায় আসেনি কেন? তিনি শুধু শুধু ফাহাদ আর রাজ্জাককে সন্দেহ করছেন। আফরোজা বেগম এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিলেন। এমন সময় হঠাৎ তার মোবাইলে ফারহানার নাম্বার থেকে একটা কল এলো। আফরোজা বেগম দ্রুত কল ধরলেন। ফারহানা যা বলল তা শুনে আফরোজা বেগম পুরো স্তম্ভিত হয়ে গেলেন। তার সন্দেহই ঠিক। ডায়লার জগের পানিতে ঘুমের ওষুধ মেশানো থাকে প্রতি রাতে, কারণ ওই পানি পরীক্ষা করে ঘুমের ওষুধের অস্তিত্ব পাওয়া গেছে, যা খেলে কয়েক ঘন্টা মরার মতো পড়ে থাকবে যে কোনো মানুষ। কিন্তু এই জঘন্য কাজটা কে করে, এটাই বুঝতে পারছেন না তিনি। নিজের আপনজনদের যে এভাবে সন্দেহ করতে হবে এটা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। তবে আজ রাতে যে করে হোক আসল অপরাধীকে তিনি ধরবেনই। কিন্তু কে সে? ফারহানার কল আসার পর থেকে আরো বেশি উদাস হয়ে গেলেন আফরোজা বেগম। চুপচাপ বিছানায় বসে রইলেন কিছুক্ষণ। ভাবতে থাকলেন রাতে কি কি করা যায়। আজ রাতে যে করে হোক তাকে জেগে থাকতে হবে। আর কাউকে হাতে নাতে ধরতে পারলে তার কি করা উচিত সেটাও ভাবছেন। আফরোজা বেগম জানেন না অতীন্দ্রিয় ক্ষমতা বলে কিছু আছে কিনা, কিন্তু তার মনে হয় মাঝে মধ্যে তিনি এই ক্ষমতার অধিকারী হয়ে যান। এ বাড়িতে তার আপন কেউ এলে তিনি আগে থেকেই কি করে যেন টের পেয়ে যান। যেমন এই মুহূর্তে তার মনে হচ্ছে তার ছোট ভাই রাহাত আজ তাদের এখানে আসবে। রাহাতেরই হয়তো অতীন্দ্রিয় ক্ষমতা বেশি রয়েছে। যখনই তিনি কোনো বিপদে পড়েন কোথা থেকে রাহাতি তখন এই বাড়িতে চলে আসে প্রথমে। হয়তো এ কারণেই তার মনে হচ্ছে এই বিপদে রাহাত এসে পড়বে এখানে। এমন সময় ভাবতে ভাবতে কলিং বেলটা বেজে উঠল। আফরোজা বেগম দ্রুত ছুটে গেলেন দরজা খুলতে। ফাহাদ আর নাইলা এসেছে দরজা খুলতে। এরকম প্রায় ঘটে তাদের বাড়িতে। যখনই কলিং বেলের শব্দ শুনলে একসাথে তিনজনেই ছুটে আসে। আবার কখনো আরেকজন খুলবে ভেবে কেউই আসে না। ফাহাদ দরজা খুলে দিল। দরজা দিয়ে রাজ্জাক সাহেব প্রবেশ করতেই হতাশায় ছেয়ে গেল আফরোজা বেগমের মুখ। তিনি ভেবেছিলেন রাহাত আসবে, কিন্তু রাজ্জাক সাহেব তো এত আগে আসেন না। আজ এলেন কেন? হঠাৎই আফরোজা বেগমের মনে পড়ল আজ বৃহস্পতিবার। এই দিনে প্রতি সপ্তাহে আগে অফিস ছুটি নিয়ে যায় তার। আফরোজা বেগম অন্যদিনের মতো কারো সাথে বেশি কথা বললেন না। চুপচাপ আবার নিজের ঘরে চলে এলেন। রাজ্জাক সাহেব গোসল করতে গেলেন। ঠিক 15 মিনিট পর আবার কলিং বেল বেজে উঠল। তিনি মূর্তির মতো বিছানাতে বসে রইলেন। বাইরের ঘর থেকে ফাহাদের আনন্দ উল্লাস শুনে একটু নড়ে বসলেন। তারপর ঘরের বাইরে গিয়ে দেখলেন সত্যি সত্যি রাহাত এসেছে। তার সঙ্গে হাসি ঠাট্টা করছে ফাহাদ। আনন্দে আফরোজা বেগমের মনটাও ভরে গেল। রাহাত আফরোজা বেগমকে দেখেই আপা বলেই চেঁচিয়ে উঠে এসে জড়িয়ে ধরল তাকে। তিনি রাহাতের একটু খোঁজ খবর নিলেন।
তারপর ফাহাদ আর রাহাত আবার কথা বলতে বলতে ফাহাদের ঘরে চলে গেল। রাহাত ঢাকার বাড়ি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদার্থের ছাত্র। কি একটা ঝামেলা নাকি চলছে সেখানে, তাই তাদের ছুটি দিয়ে দিয়েছে। এই ফাঁকে সে এসেছে তার আপার বাড়িতে। রাত 9টা বেজে গেল। তারা চারজনেই খাবার টেবিলে খাওয়া শেষ করলো। নায়লা আলাদা পরে খাবার খায়। খাওয়া শেষে রাজ্জাক সাহেব তার ঘরে চলে গেলেন। রাহাতকে নিয়ে ফাহাদ তার ঘরে গেল। আফরোজা বেগম বুঝলেন রাহাত আর ফাহাদের আজ সারা রাতে গল্প করা শেষ হবে না, কিন্তু এবারের ঘটনা যত দ্রুত সম্ভব তাকে বলা উচিত। তাই নাইলাকে দিয়ে রাহাতকে ডেকে পাঠালেন তিনি। নাইলা যখন রাহাতকে ডেকে আনলো ততক্ষণে আফরোজা বেগম বাড়ির ছাদে চলে এসেছেন। রাহাতও তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এলো। আফরোজা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে রসিকতার সুরে এসে বলল, আপা, আসার পর থেকেই দেখছি তুমি আমাকে কিছু একটা বলার জন্য ছটফট করছো। অনেকটা জার্নি করে এসেছি, আজ তোমার সাংসারিক জীবনের সিরিয়াল মার্কা কাহিনী শুনতে পারবো না, কাল সময় করে শুনবনি। আফরোজা বেগম বেশ রাগান্বিত কণ্ঠেই বললেন, চুপ কর, চুপচাপ চেয়ারটাতে বস, বেশি কথা বলবি না। ছাদে সবসময় দুটো চেয়ার পাতা থাকে। রাহাত অনিচ্ছা সত্ত্বেও একটা চেয়ার টেনে নিয়ে বসল। আফরোজা বেগম একবার সিঁড়ির কাছে গিয়ে উঁকি দিয়ে দেখে আসলেন কেউ আছে কিনা এখানে। তার এই উদ্বিগ্নতায় মোটেও বিস্মিত হচ্ছে না রাহাত। সে যখনই আসে এই বাড়িতে তখনই আফরোজা বেগম তাকে ছাদে নিয়ে তার সংসারের নানান কথা বলেন, অতি তুচ্ছ ঘটনা বর্ণনা করে বলেন। রাহাত চুপচাপ শুনে যায়, বিরক্ত হলেও তা প্রকাশ করে না। আফরোজা বেগম ফিরে এসে চেয়ারে বসে রাহাতের মুখোমুখি হন। প্রথমে কিছুটা ইতস্ততা করে পরে এ পর্যন্ত ঘটা সব ঘটনা রাহাতকে বলে। রাহাত কথাটা প্রথমে যত হালকাভাবে নিচ্ছিল, ধীরে ধীরে ঘটনা শুনতে শুনতে সে আরো বেশি উদ্বিগ্ন হয়ে উঠেছিল। আফরোজা বেগম নাইলার কাছ থেকে কথাটা শুনে যতটা হতভম্ব হয়েছিলেন, রাহাতও তেমন হলো। পুরো কাহিনী শোনার পর বিস্ময় ভরা কণ্ঠে সে বলল, আপা, তুমি যা বলছো তা সবই কি নিশ্চিত হয়ে বলছো? আমার কিন্তু সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ঘুমের ওষুধের ব্যাপারটা আমাকে আরো বেশি ভাবাচ্ছে। ফাহাদ আর দুলাভাইয়ের মধ্যে কেউ এমন কাজ করতে পারে এটা আমি ভাবতেও পারছি না। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। আফরোজা বেগম চেয়ার ছেড়ে উঠে সিঁড়ির দিকে এগিয়ে আরেকবার উঁকি দিয়ে এলেন। তারপর বললেন, গতরাতে আমি ঘুমানোর অভিনয় করে অনেকক্ষণ জেগেছিলাম, কিন্তু হঠাৎই চোখ লেগে এলো। চোখ মেলে দেখি অনেক বেলা হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে দেখি নাইলার সে একই অবস্থা। আজ রাত আমি কিছুতেই ঘুমাবো না। তুই ফাহাদের পাশে ঘুমাবার অভিনয় করে শুয়ে থাকবি। আজ রাতে ধরতে হবে কাজটা কে করেছে। রাহাত শান্ত স্বরে বলল, নাইলাকে বললেই তো হয় যে রাতে যে জগ থেকে পানি না খায়। আফরোজা বেগম গম্ভীর গলায় বললেন, না, আমি তাকে হাতে নাতে ধরতে চাই। আমার যতদূর মনে হয় কাজটা তোর দুলাভাইয়ের। রাহাত আর কিছুই বলে না। সে ভাবতে পারেনি কোনোদিন তার পছন্দের এই দুজন মানুষকে এইভাবে সন্দেহ করতে হবে। তারা দুজনেই নিচে নেমে এসে যে যার মতো ঘরে চলে গেলেন। আফরোজা বেগম দেখলেন এর মধ্যে রাজ্জাক সাহেব ঘুমিয়ে পড়েছেন। আফরোজা বেগমের এই প্রথম মনে হচ্ছে লোকটা ঘুমানোর অভিনয় করছে। তিনি ঘুমিয়ে পড়লেই তার আসল রূপ দেখাতে শুরু করবেন লোকটা। তার দিকে ঘুরে ঘুমানোর অভিনয় করে শুয়ে পড়লেন আফরোজা বেগম। বেশ খানিকক্ষণ জেগে রইলেন তিনি। এরপরে গত রাতের মতো চোখ বুজে এলো তার। চোখ খুলে বুঝতে পারলেন অনেকটা সময় চলে গেছে। আজও যা হওয়ার তা হয়ে গেছে। রাজ্জাক সাহেবকে বিছানাতে ঘুমন্ত অবস্থাতে রেখেই রান্নাঘরে গেলেন তিনি। সেই গত রাতের ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে। নাইলার একই অবস্থা। হতাশা আর বিষণ্ণতায় ছেয়ে গেল আফরোজা বেগমের মুখ। হঠাৎ তার মনে পড়ল সে না হয় ঘুমিয়ে পড়েছিল, রাহাত তো জেগে আছে, তাকে ডাকা যাক। সে যদি বলে ফাহাদ রাতে বিছানা থেকে ওঠেনি, তাহলে নিশ্চিত হওয়া যাবে কাজটা রাজ্জাক সাহেবই করেছে। তখন রাজ্জাক সাহেবকে একটু চেপে ধরতে সব সত্য বলতে বাধ্য হবেন। আফরোজা বেগম ধীরে ধীরে ফাহাদের ঘরের ভেতরে ঢুকে আস্তে আস্তে রাহাতকে ডাকতে লাগলেন, কিন্তু সেও ঘুমিয়ে পড়েছে, তার ডাকে সাড়া দিচ্ছে না। এবার আফরোজা বেগমের মেজাজ গেল বিগড়ে। তিনি হিতায় জ্ঞান হারিয়ে ফাহাদকে পরোয়া না করে জোরে জোরে রাহাতকে ডাকতে লাগলেন, কিন্তু রাহাত উঠল না, মরার মতো করে পড়ে আছে, অথচ শ্বাস তো চলছে। এত জোরে শব্দে ডাকায় ফাহাদেরও ঘুম ভেঙে যাওয়ার কথা, সেও ঘুমাচ্ছে। তিনি ফাহাদেরও কাঁধ ধরে জোরে জোরে ঝাঁকিয়ে ডাকতে লাগলেন, এ কি, সে উঠছে না। আফরোজা বেগমের বিস্ময়ের সীমা রইল না। তিনি দ্রুত তার ঘরে গিয়ে রাজ্জাক সাহেবকে জোরে জোরে ডাকতে লাগলেন, কিন্তু তিনিও উঠলেন না। এরা সবাই যেন বেঁচেও এখন মরা। আফরোজা বেগম ধপাস করে মেঝেতে বসে বললেন, তার মাথায় কিছুই ঢুকছে না। বাসায় হচ্ছেটা কি এসব?
এই বাড়িতে এত রাতে তিনি এখন পুরো নিঃসঙ্গতা অনুভব করছেন। একটা অজানা ভয় তাকে চেপে ধরেছে। তিনি চারদিকে তাকাতেই এক অজানা ভয়ে হিম হতে শুরু করলো তার শরীর। তিনি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে বিছানায় উঠে রাজ্জাক সাহেবকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। সকাল সকালে তার ঘুম ভাঙল। রাজ্জাক সাহেব তখনও ঘুমাচ্ছেন। রাতের পুরো ঘটনা তার মনে পড়ল। তিনি বিছানা থেকে নেমে দেখলেন কারো ঘুম ভেঙেছে কিনা। সবাই এখনো ঘুমাচ্ছে। ঘরে অনেকগুলো শিশির বোতল ছিল। আফরোজা বেগম ফাহাদের ঘরের পানির জগ থেকে কিছুটা পানি একটা শিশিতে ঢেলে নিলেন। নিজের ঘরের জগের পানি থেকেও একটা শিশিতে পানি নিলেন। সকাল হলে জগ ধুয়ে পানি পরিবর্তন করে নাইলা। রাতে অবশ্য পানি দিয়ে যায় সে। পানির শিশিগুলো এক জায়গায় লুকিয়ে রাখলেন তিনি। শুক্রবার হওয়ায় ফাহাদ এবং রাজ্জাক সাহেব একটু বেলা করে ওঠেন এই দিনে। আফরোজা বেগম সকাল থেকেই উদাস হয়ে ছাদে বসে রইলেন। সকালের ঠান্ডা বাতাসও তার মনকে ঠান্ডা করতে পারছে না। হঠাৎই দেখলেন ছাদে রাহাত উঠে এসেছে। রাহাত ছাদে উঠে আফরোজা বেগমের সামনে এসে অনুতাপের সুরে বলল, সরি আপা, রাতে ঘুমিয়ে পড়েছিলাম। জার্নি করে আসায় শরীরটা মনে হয় একটু বেশি ক্লান্ত ছিল। অনেক কষ্ট করেও চোখটা খোলা রাখতে পারলাম না। আফরোজা বেগম কি বলবেন ঠিক বুঝতে পারছেন না। চুপচাপ দুজনেই কিছুক্ষণ বসে রইলেন। তারপর মাথাটা রাহাতের দিকে একটু ঝুঁকিয়ে বললেন, ফারহানা নামের আমার এক কলেজের বান্ধবী আছে। তুই চিন্তিস মনে হয়। ও এখন একজন ফরেনসিক ডাক্তার। আজ সবাই বাসায় থাকবে, তাই আমার বাসা থেকে যাওয়া উচিত হবে না। আমি কল দিয়ে সবকিছু বলে দেব ওকে। তোকে আমি ওর ঠিকানা দিচ্ছি। তুই 11টার দিকে 2টা শিশি নিয়ে তার কাছে যাবি। দেরি হলে ওখানে বসে জেনে আসবি শিশির পানিতে ঘুমের ওষুধ মেশানো আছে কিনা। রাহাত পুরো বিস্মিত হয়ে বড় বড় চোখ করে আফরোজা বেগমের মুখের দিকে চেয়ে রইল। সে কিছুই বুঝতে পারছে না। আফরোজা বেগম গত রাতের পুরো ঘটনাটা রাহাতকে খুলে বললেন। রাহাত উৎকণ্ঠিত হয়ে বলল, তুমি সন্দেহ করছো ঘুমের ওষুধ শুধু নাইলার জগের পানিতে মেশানো থাকে না? সব জগেই মেশানো থাকে। কিন্তু সবাই ঘুমিয়ে থাকলে কাজটা করে কে? জীবনের এমন জটিলতা রাহাত বা আফরোজা বেগম কারো জীবনে কখনো আসেনি। রাহাত এবং আফরোজা বেগম বাড়ির সবার সাথে এখন পর্যন্ত স্বাভাবিক ব্যবহার করছেন, যাতে কেউ বুঝতে না পারে তাদের তারা সন্দেহ করছে। সকাল 11টা বাজতেই একটা কাজের কথা বলে রাহাত ফারহানার ল্যাবের উদ্দেশ্যে রওনা হলো। ফাহাদও তার সাথে যেতে চাইল। রাহাত অনেক কষ্টে বুঝিয়ে তাকে থামালো। ফাহাদ বেশ অবাক হলো। মামা কখনো তার সাথে এমন ব্যবহার করেন না। রাজ্জাক সাহেবও আফরোজা বেগমের ব্যবহারে কিছুটা অবাক হলেন। প্রতি শুক্রবারে তিনি ফ্রি থাকেন। এই দিনে আফরোজা বেগমের সাথে নানান বিষয়ে কথা বলেন তিনি। কখন আবার বাড়ির বাইরে একটু বেরিয়ে আসেন। কিন্তু আজ যেন আফরোজা বেগম তাকে এড়িয়ে চলছে। দুপুর 2টা পর্যন্ত রাহাতের জন্য অপেক্ষা করলেন আফরোজা বেগম। রাজ্জাক এবং ফাহাদের সঙ্গে এক খাবারও খেলেন না তিনি। সারাক্ষণ ছটফট করতেই লাগলেন। দুপুর 3টে নাগাদ রাহাত ফ্যাকাশে মুখ করে বাড়ির ভেতরে ঢুকল। তার হাতে একটা শপিং ব্যাগ, ফাহাদের জন্য একটা পাঞ্জাবি তাতে। ফাহাদকে দেখেই মুখে একরাশ হাসি ফুটিয়ে তার দিকে ব্যাগটা এগিয়ে দিল। ফাহাদ অনেক খুশি হলো। তাহলে মামা এর জন্য বাড়ি গিয়েছিলেন। ফাহাদ পাঞ্জাবি নিয়ে তার ঘরে চলে গেল। আফরোজা বেগম রাহাতকে নিয়ে আবার ছাদে গেলেন। রাহাতের কথা শুনে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার ধারণাই ঠিক হয়েছে। ফাহাদের ঘরের পানি এবং তার ঘরের পানিতেও ঘুমের ওষুধ মেশানো ছিল। আফরোজা বেগম ধপাস করে চেয়ারে বসে পড়লেন। চোখ বন্ধ করে তলিয়ে গেলেন চিন্তার সাগরে। এবাড়ির কেউ তো একজন তার সাথে খেলা করছে, যাকে তিনি ধরতে পারছে না। এবাড়ির সবারই অভ্যাস ঘুমানোর আগে পানি খাওয়া। রাতে ঘুম থেকে জেগেও এরা পানি খায়। কেবল আফরোজা বেগমই বারে বারে বাথরুমে যাওয়ার ভয়ে রাতে পানি খান না। তাই বাড়ির সবাই ঘুমের ওষুধ মিশ্রিত পানি খেয়ে ঘুমিয়ে থাকলে তিনি জেগেছিলেন। কিন্তু বাড়ির সবাই যদি ঘুমিয়ে থাকে, তাহলে নাইলার এই অবস্থা করেটাকে? আর পানিতে ঘুমের ওষুধই বা মেশায় কে? না, কিছুতেই তার হিসাব মিলছে না। বাড়ির যে কোনো একজন তাহলে তার সাথে ছলনা করছে এবং ঘুমের অভিনয় করছে। আফরোজা বেগম ভালো করে বুঝতে পারছেন যে এই কাজটা করেছে তাকে তিনি ধরতে পারবেন না। আবার না নিশ্চিত হয়ে কাউকে এ বিষয়ে জিজ্ঞেস করতে পারবেন না তিনি। তিনি যে নাইলার সাথে ঘটা ঘটনাটা আন্দাজ করতে পারছেন, এটা তাদের বোঝাতে হবে। যার মনে পাপ আছে সে এতেই সতর্ক হয়ে যাবে। তার নাম না হয় নাই জানলেন তিনি, হয়তো এতে নিজেকে শুধরে নিতে পারে অপরাধী। আফরোজা বেগম অনেকটা উদাস কণ্ঠে রাহাতকে বললেন, আর কিছুই করার নেই আমাদের। নাইলাকে তার গ্রামের বাড়ি পাঠিয়ে দেব।
কিন্তু এখন কদিনও আমার সাথে এক ঘরে ঘুমাবে। আর তোর দুলা ভাই ফাহাদ আর তুই আরেক ঘরে। রাহাত কিছুই বলল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত এলো। তারা সকলে একসাথে রাতের খাবার শেষ করলেন। খাবার শেষে আফরোজা বেগম গম্ভীর কণ্ঠে ঘোষণা দিলেন, এখন থেকে আমি আর নাইলা এক ঘরে ঘুমাবো। কথাটা শুনে রাজ্জাক সাহেব এবং ফাহাদ বেশ অবাক হলো, নাইলাও হলো। আফরোজা বেগমের এরকম ব্যবহারে তার গম্ভীর কণ্ঠের মুখোমুখি তারা কোনোদিনও হয়নি। হতবম্বতায় তারা আর কোনো কথাই বলতে পারল না। রাত 11টা বাজতে নাইলা তার বিছানাপত্র এনে আফরোজা বেগমের ঘরের মেঝেতে শুয়ে পড়ল। আফরোজা বেগমও ঘরের দরজা ভেতর থেকে আটকে বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে মনে পড়ল ঘরের আলো নেভাতে ভুলে গেছেন। বিছানা থেকে আর উঠতে মন চাইল না। ফাহাদ আর রাজ্জাক সাহেবকে নিয়ে 7-5 ভাবতে ভাবতে গভীর ঘুমিয়ে তলিয়ে গেলেন তিনি। প্রকৃতির ডাকে রাত 3টা নাগাদ ঘুম ভাঙল তার। তিনি বিছানায় উঠে বসে মেঝেতে তাকাতে পুরো স্তম্ভিত হয়ে গেলেন। মেঝেতে সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে আছে নাইলা। মাথার কাছে তার সমস্ত কাপড় গোলটি করে রাখা, যেমনটা রান্নাঘরে থাকতো। বিদ্যুৎ গতিতে তিনি দরজার দিকে তাকালেন। না, দরজায় ভেতর থেকে আটকানো। তাহলে ঘরে কি তারা ছাড়ার কেউ রয়েছে, নাকি এটা অলৌকিক কিছুর কাজ? কিন্তু ঘটনাটা যদি অলৌকিক হতো, তাহলে অলৌকিকের তো পানিতে ঘুমের ওষুধ মেশানোর কোনো প্রয়োজন নেই। নাইলা নিজে থেকে উঠে দরজা না খুললে কেউ তো ঘরে প্রবেশও করতে পারবে না। আফরোজা বেগমের মাথা ঘোরাচ্ছে। তিনি হতভম্ব, স্তম্ভিত হয়ে মূর্তির মতো বিছানায় বসে রইলেন। এত সহজে আফরোজা বেগমের পক্ষে হতভম্ব ভাব কাটিয়ে ওঠা সম্ভব না। তবুও তিনি কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। ধীরে ধীরে খাট থেকে নেমে নিচে নাইলাকে জাগানোর একটা বৃথা চেষ্টা করলেন। নাইলার মাথার পাশে আজও পানির জগ। আফরোজা বেগম বুঝলেন তার বড় ভুল হয়ে গেছে। অপরাধী হয়তো ভেবেছিল আজও নাইলা রান্নাঘরে ঘুমাবে, তাই জগে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। জগের পানিটা আগেই পরিবর্তন করা উচিত ছিল। নাইলা না হয় ঘুমের ওষুধ মেশানো পানি খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার শরীরের এই অবস্থা করল কে? কারো পক্ষে তো আর দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করা সম্ভব না। তিনি সন্তর্পণে পুরো ঘর পরীক্ষা করে দেখার চেষ্টা করলেন যে এই ঘরে কেউ লুকিয়ে আছে কিনা। প্রথমে ভয়ে ভয়ে খাটের নিচে উকি দিলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এইভাবে পুরো ঘর খুঁজেও কাউকে দেখতে না পেয়ে হতাশ হয়ে যান তিনি। এরপর নাইলার উপর কাঁথা জড়িয়ে দরজা খুলে উপস্থিত হন ফাহাদের ঘরে। ফাহাদ, রাহাত, রাজ্জাক সাহেব বেঘরে ঘুমাচ্ছে। আফরোজা বেগমের মাথায় এখনো কিছুই ঢুকছে না। তিনি একবার ভাবলেন রাহাতকে ডাকবেন, পরে আর ডাকলেন না। চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজাটা ভেতর থেকে আটকে দিলেন। একধানে অনেকক্ষণ নায়লার মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি। বোঝার চেষ্টা করলেন, আচ্ছা, এই মেয়েটা তার সাথে কোনো খেলা খেলছে না তো? কিন্তু এইটুকু একটা বাচ্চা মেয়ের পেছনে উদ্দেশ্যটা কি থাকতে পারে? আর সেদিন ধমক দেওয়ার পর থেকে সকালে নিজেকে নগ্ন পাওয়ার ব্যাপারে আর কোনো কথাই বলেনি নায়লা। সারাদিন স্বাভাবিকভাবেই থাকে সে, যেন ঘটনাটাতে সে অভ্যস্ত হয়ে গেছে। এই রহস্যের শেষ কোথায় জানা নেই তার। তাকে শান্ত রাখার জন্য মস্তিষ্ক মনে হয় ঘুমানোর জন্য বারবার অ্যালার্ম করছে। হাই তুলতে তুলতে বালিশে মাথা লাগালেন আফরোজা বেগম। অন্যদিন এত চিন্তার মধ্যে সহজে তার ঘুম আসতো না। আজ ঘুমিয়ে পড়লেন দ্রুতই। আফরোজা বেগম যখন ঘুম থেকে উঠলেন তখন ঘড়িতে সকাল 10টা বেজে গিয়েছে। তিনি দ্রুত বিছানা থেকে নিচে নামলেন। এত বেলা হয়ে গেছে অথচ তাকে কেউ ডাকলো না কেন? দরজা খোলা। নাইলা তো অনেকক্ষণ আগে উঠে চলে গেছে মনে হয়। রাজ্জাক সাহেব হয়তো অনেকক্ষণে অফিস চলে গেছেন, আর ফাহাদ কলেজে। আফরোজা বেগম এখন আর রাজ্জাক সাহেব বা ফাহাদকে সন্দেহ করছেন না। তিনি আন্দাজ করতে পারছেন ঘটনাটা অন্য কিছুর প্রভাবে ঘটছে। যদিও অন্য কিছুটা কি সেটা তিনি বুঝতে পারছেন না। ঘর থেকে বেরিয়ে দেখলেন রাহাত খাবার টেবিলে। তার পাশের চেয়ারে রাজ্জাক সাহেবকে দেখে আফরোজা বেগম একটু অবাক হলেন। ওনার তো এখন অফিসে থাকার কথা। আফরোজা বেগমকে দেখে রাজ্জাক সাহেব বেশ ফুরফুরে কণ্ঠে বলেন, শুভ সকাল। ঘুম কেমন হলো? আফরোজা বেগম ঘটনার আকস্মিকতায় কোনো উত্তরই দিতে পারলেন না। রাতের ডাকে খাবার টেবিলে এসে বসলেন। আফরোজা বেগম আর কোনো কথাই বললেন না। চুপচাপ তিনজনেই খাবার শেষ করলেন। খাবার শেষ করে আফরোজা বেগম যেই উঠেছে, নাইলা কোথা থেকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলো। নাইলাকে তিনি ছুটানোর চেষ্টা করলেন, কিন্তু সে শক্ত করে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আফরোজা বেগম কিছুই বুঝতে পারছেন না। মেয়েটার কান্নাও তাকে স্পর্শ করলো। নিজের অজান্তেই তার চোখ বেয়েও পানি পড়তে লাগলো। পর মুহূর্তে রাজা সাহেব একটা ব্যাগ হাতে তাদের সামনে এসে দাঁড়ালেন। এই ব্যাগটা আফরোজা বেগমের চেনা।
এই ব্যাগটা সঙ্গে করে নাইলা এ বাড়িতে পা রেখেছিল। রাজ্জাক সাহেব আফরোজা বেগমের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওকে গ্রামের বাড়ি দিয়ে আসি। এই বলেই তিনি ব্যাগ হাতে ধীর পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। নাইলাও চোখ মুছতে মুছতে তার পিছু পিছু হাঁটতে আরম্ভ করল। আফরোজা বেগমের হতভম্ব ভাব কিছুতেই কাটছে না। তার মনে হচ্ছে বাড়ির লোকগুলো ইচ্ছে করেই তাকে বড় কোনো মানসিক চাপ দিচ্ছে। রাজ্জাক সাহেব এবং নাইলা চলে যাওয়ার পর রাহাত বাড়ির বড় দরজাটা ভেতর থেকে আটকে দিল। এখন বাড়িতে শুধু আফরোজা বেগম আর রাহাত। রাহাত আফরোজা বেগমকে একটা চেয়ারে শান্ত হয়ে বসতে বলে। তিনি চেয়ারে ঠিকই বসলেন, কিন্তু তার উদ্বিগ্ন আর বিস্মিত চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি শান্ত নেই। তার মন উতাল পাতাল করছে। রাহাত একটা চেয়ারে নিয়ে আফরোজা বেগমের মুখোমুখি বসল। মাথা একটু ঝুঁকিয়ে বলতে আরম্ভ করলো, দেখো আপা, তুমি আমাকে ভুল বুঝো না। মাথাটা একটু শান্ত রাখার চেষ্টা করো। আমার সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনো, তাহলে সব রহস্যের সমাধান পাবে তুমি। তোমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তুমি আমাকে যখন নাইলা সম্পর্কে ওই রাতে অদ্ভুত কথাগুলো বলেছিলে, তোমার মতো আমিও প্রথমে দুলাভাইকে সন্দেহ করলাম। পরের দিন যখন তোমরা ঘরটাতে ছিলে না, আমি ভাবলাম ঘরটার একটা তল্লাশি নেওয়া উচিত। ঘুমের ওষুধ কোথায় আছে এটা জানলে দুলাভাইকে ধরা সহজ হতো। ঘর তল্লাশি করতে করতে তোমাদের খাটের নিচে একটা কাপড়ের ট্রাঙ্ক দেখতে পাই। এত পুরনো একটা ট্রাঙ্ক এখানে দেখে বেশ অবাক হলাম। ট্রাঙ্কটাতে তালা ছিল না। খুলে যা দেখলাম তাতে আরো অবাক হলাম। কয়েকটা মরা পাখি, বাদুর, ইঁদুর, মাথার খুলি, হাড়সহ একটা প্রেত সাধনার পুরনো আমলের বই। তখনই বুঝতে পারলাম এই বাড়িতে কেউ প্রেত সাধনা করে প্রেত সাধক হয়েছে। আর প্রেত সাধকদের নানান পাপ কাজ করতে হয়। তাই এটা বুঝতে বাকি রইল না যে যে প্রেত সাধনা, সে প্রেতকে খুশি করতে নাইলার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে রোজ রাতে তার সাথে খারাপ কাজটা করে। এরপরে গতকালকে যখন তোমার কথা মতো পানির শিশি নিয়ে ফারহান আপুর কাছে গিয়েছিলাম, তখন আসল ঘটনা কি এটা জানার জন্য তিনি আমাকে চেপে ধরলেন। আমি কিছুতেই বললাম না আসল ঘটনা। তোমার মতো বানিয়ে একটা গল্প বলে দিলাম, কিন্তু তিনি মনে হয় বিশ্বাস করলেন না। এরপর তিনি যে কথাটা বললেন তা শুনে আমি পুরো স্তম্ভিত হয়ে গেলাম। তিনি বললেন, তোমরা ভাই বোন আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ বুঝতে পারছি। না বলতে চাইলে সমস্যা নেই, কিন্তু গতবার আফরোজা যখন আমার এখানে আসলো তাকে বেশ অস্বাভাবিক লাগলো। সেই আগে একবার আমার কাছ থেকে এসে অনেকগুলো ঘুমের ওষুধ নিয়ে গিয়েছিল। বলেছিল রাতে নাকি তার ঘুম আসে না। ঘুমের ওষুধগুলো বেশ কড়া, এগুলো কাউকে দেওয়া বেআইনি। একটা খেলে ৩-৪ ঘন্টা মরার মতো পড়ে থাকবে। আমি তাকে এক পাতা ওষুধ দিলাম। সে অনেকটা জোর করেই পুরো প্যাকেটটা নিয়ে গেল। বান্ধবী বলে কোনো দোহাই শুনল না। তাও আমি তাকে সাবধান করে দিয়েছি। আবার কিছুদিন আগে ১ বোতল পানি নিয়ে জানতে চাইল ঘুমের ওষুধ মেশানো আছে কিনা। আমি দেখলাম আমার কাছ থেকে যে ওষুধ নিয়েছিল ওই ওষুধগুলোর মেশানো। এবার আবার তুমি পানির বোতল নিয়ে এসেছো। আফরোজা কি ঘুমের ওষুধ নিয়ে কোনো গবেষণা করছে নাকি? তার আচরণও অস্বাভাবিক। তার দিকে একটু নজর রেখো। একসাথে এই ওষুধ অনেকগুলো খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমার কাছে এই ঘটনাটা অনেকটাই পরিষ্কার হলো তখন। আবার আমার মনে পড়ল তুমি বেশ কিছুদিন আগে প্রেতফেত নিয়ে আমাকে নানান কিছু জিজ্ঞেস করেছিলে। আমি এগুলো বিশ্বাস করি না বলে গুরুত্বের সঙ্গে নেইনি কথাগুলো। কিন্তু এখন বুঝতে পারছি সেই প্রেত সাধক আর কেউ না, তুমি। তুমি নাইলা সহ বাড়ির সবার পানির জগে ঘুমের ওষুধ মেশাতে। আর রাতে রান্নাঘরে নাইলার ওই অবস্থা তুমিই করতে। অবশ্য ওপরের এতটুকু কথার ওপরে প্রমাণ হয় না যে তুমি আসলে রোজ রাতে কাজটা করতে। কিন্তু এতটুকু তথ্য তোমাকে সন্দেহ করার জন্য যথেষ্ট। তাই গতদিনে তুমি যখন বলেছিলে রাতে নাইলা তোমার সাথে ঘুমাবে, তখন আমি ছকটা কষে ফেলেছিলাম। স্যার দেওয়ার নাম করে তোমার ঘরে আমার ভিডিও ক্যামেরাটা অন করে রেখে এসেছিলাম, যেটা দিয়ে মোটামুটি পুরো ঘরটা স্পষ্ট বোঝা যায়। যদিও ক্যামেরার উপর তেমন ভরসা ছিল না, তাই নাইলাকে বলেছিলাম পানির জগটা সাথে করে নিয়ে গেলেও পানি খাবি না। ঘুমের অভিনয় করে সারা রাত জেগে থাকবি। ওর পানিতে যে ঘুমের ওষুধ থাকে এটা জেনে সে বেশ অবাক হয়। আর আমি যে তার এই ঘটনাটা জানি এটা শুনে বেশ লজ্জাও পেয়ে যায় তিনি। যাই হোক, প্ল্যান মোতাবেক সবকিছুই হয়েছে। নাইলা সকালে কাঁদতে কাঁদতে রাতের ঘটনাটা আমাকে খুলে বলে। তুমি যে একটা ঘোরের মধ্যে থেকে কাজটা করো এটাও সে বুঝতে পেরেছে। দুঃখজনকভাবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটা ক্যামেরাবন্দি হয়েছে, যাতে তোমার বিশ্বাস হয় ঘটনাটা নাইলাকে টাকা দিয়েই বিদায় করা হচ্ছে। সে বুঝতে পারছে যে তুমি মানসিকভাবে অসুস্থ। সেই ঘটনা কাউকে বলবে না। রাহাতের কথাগুলো যেন আফরোজা বেগমের মাথার উপর দিয়ে গেল।
তিনি বড় বড় চোখ আর হাঁ করে রাহাতের মুখের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইলেন। রাত এক নাগারে কথাগুলো বলেই চলল। কিন্তু একটা প্রশ্ন আছে এতে। তুমি যদি এই কাজগুলো করে থাকো তাহলে তুমি এই কাজগুলোর কথা স্বীকার না করে উল্টো প্রথম থেকে এই কাজগুলোর জন্য অন্য কাউকে সন্দেহ করছো কেন? তার মানে কি তুমি সবার সাথে ছলনা করে আসছিলে এতদিন? ইচ্ছে করে আমাকে বিভ্রান্ত করছিলে? আমি তোমায় বিশ্বাস করি আপা, এবং আমার মনে হচ্ছে না তুমি আমাকে ইচ্ছে করে বিভ্রান্ত করছো। তোমার এতে কোনো দোষ নেই। তোমার এই কাজগুলো নিজে করে নিজে ভুলে যাওয়ার পেছনে দুটো ব্যাখ্যা দাঁড় করানো যায়। প্রথম ব্যাখ্যাটাকে অব্যাখ্যায় বলা যায়। ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি না। ব্যাখ্যাটা হলো, তোমার প্রেত সাধনাটা সফল হয়েছিল। সত্যি সত্যি তোমার আহ্বানে একটা প্রেত এই বাড়িতে চলে এসেছিল, যে তোমার শরীরে ভর করে। কিন্তু তুমি কিছুই জানতে পারোনি। সেই প্রেতটাই তোমাকে অনেক সময় নিয়ন্ত্রণ করত। তার প্রভাবেই তুমি নাইলার সাথে এই জঘন্য কাজ করতে। আর সে যখন তোমাকে নিয়ন্ত্রণ করা বন্ধ করে দিত, তখন তুমি স্বাভাবিক হয়ে যেতে আর নিজেরই করা কর্মকাণ্ড ভুলে যেতে। কিন্তু তোমার চারপাশটা মনে রাখতো, আর তোমার কাছে সেগুলোই রহস্যজনক মনে হতো। যেহেতু আমি অলৌকিকতা বিশ্বাস করি না, তাই ব্যাখ্যাটা আমি গ্রহণ করতে পারছি না। ফাহাদ এই বিষয়ে কিছুই জানে না, সে জানবেও না। গতরাতে তোমার ওই ব্যবহারের পর দুলাভাই বেশ উদ্বিগ্ন হয়ে যায়। তাকে আমি আলাদা ঘরে নিয়ে পুরো ঘটনাটা খুলে বলি। তিনি অবাক হন, এবং তারও ধারণা হয় তুমি মানসিকভাবে অসুস্থ। তুমি হয়তো ডাক্তার রহমতকে চেনো, দুলাভাইয়ের বন্ধু। তিনি তো সাইক্রিয়াটিস্ট। তাকে ফোনে দুলাভাই সকালবেলা পুরো ঘটনাটাই খুলে বলেন। তিনি একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন এর। এই ব্যাখ্যাটাই গ্রহণযোগ্য আমার কাছে। আসলে তুমি সবার মাঝে থেকেও এক ধরনের নিঃসঙ্গতায় ভুগছিলে। ঠিক তখনই তুমি কোথাও হতে প্রেত সাধনা সম্পর্কে জানতে পাও। এ সম্পর্কে লেখা একটা পুরনো বই জোগাড় করে ফেলো। বইটা লেখা তোমার উপর এতটাই প্রভাব ফেলে যে তুমি একা একাই প্রেত সাধনার উপকরণ জোগাড় করে প্রেত সাধনা করে প্রেত সাধক হয়ে যাও। তোমার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে প্রেত বলতে আসলেই কিছু আছে। তোমার প্রেত সাধনা সফল হয়েছে। তুমি যে প্রেতের সাধনা করেছো, যে তোমার নিঃসঙ্গতা দূর করতে আসবে। তুমি যেহেতু বইটা পড়ে প্রেতটার সম্পর্কে ধারণা করেছিলে, সেই প্রেতটার সম্পর্কে সেখানে হয়তো লেখা ছিল, সেই প্রেতটা অন্য শরীরে প্রবেশ করলে সেই প্রেতটা অন্য নারীর সঙ্গে সঙ্গম করতে চায়। তাই তোমার মধ্যে একটা দ্বিতীয় সত্তা তৈরি হয়েছে। তোমার চেতন মন নিয়ন্ত্রণ করে একটা সত্তা, অপরটা অবচেতন মন। তা একটা সত্তার কথা আরেকটা সত্তা মনে রাখতে পারছে না। তুমি কিছু সময় নিজেকে প্রেত মনে করছো এবং নাইলাকে কাছে পাওয়ার জন্য যা যা করার সব করছো। অথচ এর কিছুই তোমার পরিবর্তিতে মনে থাকছে না। যখন তুমি স্বাভাবিক হয়ে যাও, আপা, তোমার ভয় নেই। এটা একটা মানসিক রোগ মাত্র, এতটা ভয়াবহ নয়। ডাক্তার রহমত কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন। তোমাকে শুধু এইটুকু বিশ্বাস করতে হবে যে প্রেত বলে কিছুই নেই। সবই তোমার অবচেতন মনের কল্পনা। দ্বিতীয় সত্তাকে সৃষ্টি করেছো তুমি, আর এটাকে ধ্বংস করতে পারবে তুমি। একমাত্র এটাকে অবিশ্বাসের মাধ্যমে ধ্বংস করতে পারবে আপা। আফরোজা বেগমের মাথা ঘোরাচ্ছে। এই ধরনের কোনো কথা শোনার জন্য তিনি মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি কৌতূহলতার বশে প্রেত সাধনা করেছিলেন ঠিকই, কিন্তু এটা যে তার মনে এতটা প্রভাব ফেলতে পারে, এটা তিনি কখনো কল্পনা করতে পারেননি। এটা অবিশ্বাস করার কোনো উপায় নেই তার কাছে। রাতের ভিডিও ক্যামেরায় গতরাতে নাইলার সাথে করা ঘটনা তিনি লজ্জায়, সংকোচে, ভয়ে, আতঙ্কে বিস্ময়ে পাথরের মূর্তির মতো চেয়ারে বসে রইলেন। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। রাহাত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে চিন্তার গভীর সাগরে সাঁতার কাটছে। রাজ্জাক সাহেব এখানে থাকলে সে একটু সাহস পেত, কিন্তু ডাক্তার রহমত বলেছেন, যেহেতু নাইলা এ ঘটনার উদ্দীপক, তাই যত দ্রুত সম্ভব নাইলাকে এ বাড়ি থেকে সরাতে হবে। তাই দুলাভাই তাকে নিয়ে চলে গেছে। হঠাৎই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। রাহাত ভাবল ডাক্তার রহমত এসেছেন বোধহয়। রাহাত সন্তর্পণে গিয়ে দরজাটা খুলে দেখল একটা বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। খালি পা, জীর্ণশীর্ণ লম্বা চুল, লম্বা দাড়ি, পরনে একটা ময়লা পায়জামা পাঞ্জাবি। প্রথম দেখায় রাহাত ভাবল কোনো ভিখারি। পরমুহূর্তে একটা লোককে দেখা গেল রিকশার বিল মিটিয়ে এদিকে আসতে। পরনে একটা সাদা শার্ট, কালো প্যান্ট ইন করা। শ্যামবর্ণের মধ্যম উচ্চতার লোকটা রাহাতের দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমি ডাক্তার রহমত। ইনি আমার সাথে এসেছেন। বৃদ্ধ লোকটা তার সবগুলো দাঁত বের করে রাহাতকে সালাম দিল। রাহাত কিছুটা ইতস্ততা করে তাদের দুজনকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। সেই ময়লা পায়জামা পাঞ্জাবি পরা লোকটা কুকুরের মতো নাচ ছিটকাতে ছিটকাতে আফরোজা বেগমের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইলেন। এরপর আবার সবগুলো ময়লা দাঁত বের করে ডাক্তার রহমতের দিকে তাকিয়ে বলল, ঘটনা শুনে আগে আজ করেছিলাম স্যার,
মায়ার শৈলে প্রেত আছে। এবার আফরোজা বেগমের দিকে মুখ করে বললেন, ভয় পাইও না মাইয়া, তুমি বুদ্ধিমতী। তোমার শৈলে যে প্রেত আছে ওইটা ছোট জাতের, এদের বলে মিকি। এনারা মানুষের কোনো ক্ষতি করে না। এদের আনা যতটা সহজ খেদাইয়া দেওন তার চাইতে বেশি সোজা। এইগুলার যার শৈলে ঢোকে তারা তো ঠিকমতো নিয়ন্ত্রণই করতে পারে না। এরার জাদু ক্ষমতাও নাই। এরা নিজেরা মাইয়া, ভর করে মাইয়ার শৈলে। এনাদের মানুষের শরীরে ভর করার আসল কারণ হলে গিয়া ওইনে মায়ের শরীর ভোগ করা, আর কিছুই করে না। আমি এখনই ওইটারে তাড়াইতেছি। তুমি আমারে আগে এই জিনিসগুলোর কাছেই নিয়ে যাও, যে জিনিসগুলো দিয়ে প্রেত সাধন করছিলা। কারো কোনো কথা বলার অপেক্ষা না করে লোকটা আফরোজা বেগমের ঘরের দিকে এগিয়ে চলেন। আফরোজা বেগম রোবটের মতো তাকে অনুসরণ করে চলেন। রাহাত বিস্মিত কণ্ঠে ডাক্তার রহমতকে বলে, এই পাগলটা বলে কি? আপনি কি কেন নিয়ে এসেছেন? আপনি ডাক্তার হয়ে এটা বিশ্বাস করেন যে আপার শরীরে প্রেত ভর করেছে? ডাক্তার রহমত তার এক হাত রাহাতের কাঁধে রেখে মুচকি এসে বললেন, দেখো, আমি এবং তুমি দুজনে জানি প্রেত বলে কিছু নেই, কিন্তু তোমার আপা এটাকে বিশ্বাস করেন। এতটাই বিশ্বাস করেন যে তার মতে এইরূপ প্রভাব ফেলেছে প্রেত বলে এক অজানা অচেনা বস্তু। প্রেতের প্রতি তার মনে বিশ্বাসটা এসেছে প্রেত সাধনার মাধ্যমে। তাই তার মন থেকে প্রেতটা দূর করতে হবে প্রেত সাধনার মাধ্যমেই। আমি আর তুমি জানি প্রেত বলে কিছু নেই, কিন্তু সেভাবে প্রেত সাধনার মাধ্যমে সে প্রেত এনেছিল, আর প্রেত সাধনার মাধ্যমে সে দূর হয়েছে। রাত আবারও অবাক কণ্ঠে বলল, তার মানে এই লোকটা জাল প্রেত সাধক? ডাক্তার রহমত এবার কণ্ঠটাকে একটু নিচু করে উত্তর দিলেন, না, এই লোকটা 50 বছরের বেশি সময় নিয়ে নাকি প্রেত সাধনার সাথে জড়িত। লোকটার সাথে পরিচয়ের ঘটনা অনেক বড়, এখন বলা সম্ভব না। তিনি নাকি এখন প্রেত সাধক থেকে প্রেত খাদক হয়ে গেছেন। প্রেত ধরে আর গপাগপ গিলে, হা হা হা, ধাপ্পাবাজ। এই পরিস্থিতিতে ঠাট্টা মোটেও পছন্দ হয়নি রাহাতের। রাহাত এবং ডাক্তার রহমতও তাদের পিছু পিছু আফরোজা বেগমের ঘরে ঢুকলেন। খাটের নিচ থেকে ওই ট্রাঙ্কটা বের করলেন লোকটা। একটা একটা উপকরণ মেঝেতে সাজিয়ে রাখলেন ট্রাঙ্ক খুলে। লোকটাকে দেখে তেমন পড়ালেখা জানা বলে মনে হয় না। তবুও সেই প্রেত সাধনার বইটার দিকে লোভাতুর দৃষ্টিতে কয়েক পলক তাকিয়ে রইলেন তিনি। এরপর বইটা নিজের ঝোলের মধ্যে ভরে দাঁত বের করে রাহাতের দিকে তাকিয়ে বলেন, এটা সাবধানে নষ্ট করতে হবে, এটা আমি পরে নষ্ট করব। এরপর আফরোজা বেগমকে মেঝেতে বসতে বললেন। আফরোজা বেগম বসলেন। আফরোজা বেগমের সামনে তিনি প্রেত সাধনার সময় যে যে উপকরণ ব্যবহার করেছিলেন তা সাজিয়ে রাখা। তিনি এক দৃষ্টিতে সেগুলো দেখতে লাগলেন। তার মাথা সত্যি এলোমেলো হয়ে গেছে। তাকে যা বলা হচ্ছে তিনি তাই করছেন। সাধক লোকটা তার ঝুলি থেকে একটা খালি কাচের বয়াম আর পানি ভর্তি একটা বোতল বের করলেন। সেই পানির কয়েক ফোঁটা আফরোজা বেগমের শরীরে ছিটিয়ে দিতেই আফরোজা বেগম ব্যথার আর্তনাদে চেঁচিয়ে উঠলেন, যেন এটা কোনো পানি না, ভয়ঙ্কর অ্যাসিড। ডাক্তার রহমত রাহাতকে বিড়বিড় করে বলতে লাগলেন, মনের প্রভাব এবার শরীরে কাজ করছে। তারপর সাধক লোকটা তার ঝুলি থেকে কয়েকটা কাঠের টুকরো বের করে ঘরের ভেতরে আগুন জ্বালালো। প্রেত সাধনার একটা করে উপকরণ সেই আগুনে ফেলে পোড়াতে লাগলেন। সবকিছু রাহাতের কেমন অসহ্য লাগছে। আকস্মিক লোকটা তার বোতলের অর্ধেক পানি আফরোজা বেগমের মাথায় ঢেলে তার ঝুলি থেকে এক মুটকি মাটি বের করে মুঠো করে আফরোজা বেগমের কপালে ধরে রাখলেন। এবার আফরোজা বেগম বিকট আওয়াজ করে চেঁচিয়ে সাথে সাথেই মেঝেতে লুটিয়ে পড়লেন। রাহাত আর ডাক্তার রহমতের সকল যুক্তিতে পেছনে ফেলে একটা অবয়ভীম কালো ছায়া ধোয়ার মতো আফরোজা বেগমের শরীর থেকে বেরিয়ে এসে খালি কৌটায় প্রবেশ করল। সাধক লোকটা সাথে সাথে বয়মের মুখ বন্ধ করে ফেললেন। সন্তর্পণে দাঁড়িয়ে রাহাত এবং ডাক্তার রহমতকে বললেন, এইটারে পরে পানি দিয়ে খায়া ফেলামো। সূর্য ডোবার আগে খায়া কোনো ফল নাই। এই বলে বয়ামটা তার ঝুলিতে ঢুকিয়ে ধীরে ধীরে বাড়ির বাইরের দিকে এগিয়ে চললেন। রাহাত বিস্ময় ভরা দৃষ্টিতে ডাক্তার রহমতের মুখের দিকে তাকালো। ডাক্তার রহমত কাঁপা কাঁপা কণ্ঠে বিড়বিড় করতে লাগলেন, এরা ভয়ঙ্কর দুরন্তর প্রকৃতির মানুষ। লোকটা আমাদের হ্যালোসিনেট করেছে। আমরা যা দেখলাম পুরোটাই হ্যালোসিনেশন। সমাপ্ত।